অ্যাকচুয়ালি এটা তো প্রমিতের প্রবলেম নয়, প্রবলেমটা ওর বয়সের। এই বয়সে হইমতে গেলে কিছু করা খুব স্বাভাবিক। তারপর ছেলে মানুষ তো সব কিছু তলিয়ে ভাবতেও শেখেনি। আবার আমি ওকে বুঝিয়েছি এবং আমার মনে হয় বুঝতে পেরেছি। আসলে আঙ্কেল, ওকে এখানে থাকার কথাটা বলতে গিয়ে আমার কতটা খারাপ লেগেছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা তো জেনুইন। তোমরা দুজন মেয়ে এই বসার ঘরে থাকবে কি করে? প্রমিতকে আমি রাজি করিয়েছি। হোপফুলি এ নিয়ে আর কোনো সমস্যা হবে না। কি হলো? এটার জন্য নিশ্চয়ই তুমি আমাকে থ্যাংক ইউ বলবে না? বলার আর কিছু নেই আঙ্কেল। আপনি যেভাবে আমাদের একটার পর একটা প্রবলেম সলভ করে আমাদের পরিবারটাকে গুছিয়ে দিচ্ছেন, তাতে তো যে কোনো মানুষই। বলার মতো কিছু নেই বলেই এতগুলো কথা বললে শ্রেয়া। আমি সত্যি বলছি আঙ্কেল, আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আমরা ভেসে যেতাম। একটা ব্যাপার আমি বুঝতে পারলাম। কি আঙ্কেল? এখনো আমি তোমাদের নিজের একজন হয়ে উঠতে পারিনি। আজ বাদে কাল আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে, তুমি আমার বাড়ির লক্ষ্মী হয়ে যাবে। এখনো তুমি আমাকে রুদ্র আঙ্কেল বলে ডাকবে, বাবা হিসেবে ভাবতে পারো না? শুভ্রর মতো হতে আমার অনেক সময় লাগবে, তাই না স্যার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার যদি আমার কথাটা শুনে, তুই যদি শপিং করতে না আসিস তাহলে আমি ভাবছি আমি আমার বিয়েটা ক্যান্সেল করে দেবো। হ্যাঁ, আচ্ছা, না অত গিন্নিপনা করিস না। আচ্ছা, তুই ছাড়া কি তোর শ্বশুর বাড়িতে আর কেউ নেই? ন্যাকামি হচ্ছে। না, আমি দেখেছি, হ্যাঁ আমি দেখেছি যে চিরকাল তোকে তোর মাথা খেয়েছে না আদর দিয়ে বাবা মা, এখন কি নীল খাচ্ছে? না 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 দাদা, হাসি না, এটা ফ্যাক্ট। হ্যাঁ শোন, আমি রাখছি, আমার একটু তাড়া আছে, কিন্তু যেটা বললাম সেটা ফাইনাল। হ্যাঁ হ্যাঁ, মনে থাকে জানো। আচ্ছা, আমি ভাবলাম রূপুকে একটা ফোন করে নিই না, হয়তো আমি ফোন করছি না বলে অভিমান করছে কিনা জানি না, একটা ফোন করে নিলাম। ভালো করেছিস ফোনটা করে, আমারও যে মাথায় আসেনি তা না, ভালো করেছি। আচ্ছা শোন না, ওই রঙের মিস্ত্রি এসেছিল বুঝেছিস, ওই রঙের শেড কার্ডটা দিয়ে গেছে, কোন ঘরে কি রং হবে সেটা পছন্দ করে দিতে হবে। আমি এসব পারবো না, তুই শেড কার্ডে একটু মার্ক করে দিস তো। ভালো লোককে বলেছো, শেড কার্ডে মার্ক আমি করে দেবো। মা, তারপর দেখবে 3 দিন শেড কার্ড নিয়ে বসে আছি, কাজের কাজ কিছু করতে পারিনি। শ্রেয়াকে বলতে পারো, কিন্তু ও কিন্তু এগুলো বেশ ভালো বোঝে। এইটা তো মন্দ বলিসনি, সত্যি তো। তুই আর বাড়িতে থাকিস কতক্ষণ? থাকতে তো হবে সেই আমাকে আর শ্রেয়াকে আলটিমেটলি। ঠিক আছে, তোমায় কিছু করতে হবে না, আমরা শাশুড়ি বউতে মিলেই সবটা করে নেব। তুই শুধু একটু জানিয়ে দিবি, বুঝলি? এই জানিয়ে দেওয়ার কাজটা তুমি আমাকে দাও, আমি তোমায় কথা দিচ্ছি আমার থেকে ভালো কেউ করতে পারবে না। সব জঞ্জাল জমিয়ে রেখে কি লাভ?
বাড়িতে এমনিতেই থাকার জায়গা নেই, পুড়িয়ে ফেল না এগুলো। শিবলি, তুই জানিস না এই ছবিটা আমার জন্য কি? তার মানুষও তো তোর জন্য অনেক কিছু ছিল বলে জানতাম। মানে আমি মানুষটাকে দেখতে গিয়েছিলাম। ওর যা অবস্থা করেছিস দি ভাই, চোখে দেখা যায় না। তুই কি বলতো? একটা মানুষ ওখানে কুড়ে কুড়ে শেষ হয়ে যাচ্ছে আর তুই তার ছবি। তোর এই বাড়াবাড়িটা আমি সিম্পলি দিতে পারছি না। চল চিমলি, ছবিটা আমাকে চিমলি, আমার ছবি। চিমলি, চিমলি ছাড়। চিমলি, এটা আমার ছবি। চিমলি, ওটা আমার জিনিস। ছাড়। আমার সব চিমলি, এটা আমার ছবি। চিমলি প্লিজ, চিমলি, চিমলি, এটা আমার। আমি রূপদার সঙ্গে কথা বলছি। চিমলি না, চিমলি দে। হ্যালো, শ্রেয়া? না আমি ঝিমলি বলছি। ও, তোমার আর তোমার দি ভাইয়ের গলাটা তো প্রায় একরকম। রূপম দা, আমার তোমার সঙ্গে খুব দরকারি কয়েকটা কথা আছে। তাই? আমারও আছে, তবে তোমার দি ভাইয়ের সঙ্গে। ঠিক আছে, ওটা না হয় আমি পরে সেরে নেব। তার আগে বিয়ের আগে উঠবি শালি, তাকে জটানোটাও ঠিক হবে না। বলো, আর আমি যদি শ্রেয়াকে চিনি, আমার মনে হয় শ্রেয়া কিছু মনেও করবে না। কতটুকু চেনো তুমি দি ভাইকে? খুব কম সময় একজনকে যতটা বেশি চেনা সম্ভব। তুমি জানো ওর মনের কথা? বুঝতে পারো? কি আমি ঠিক বুঝলাম না। রূপম দা, রূপম দা, দি ভাই আসলে। হ্যালো, হ্যালো। হ্যালো রূপম, বল। আমি শ্রেয়া বলছি। হ্যাঁ, আচ্ছা কি হলো? ঝিমলি হঠাৎ কথা বলতে বলতে ফোনটা ছেড়ে দিল কেন? তুমি ওকে চেনো না? ও তো একটু ফাজিল, ইয়ার্কি মারছিল তোমার সাথে। তুমি কিছু মনে করো না প্লিজ। তোমাকে এত টেন্স কেন শোনাচ্ছে? তোমার কি মনে হয় আমি ওর মজাটা বুঝিনি? তাছাড়া বিয়ের আগে শাড়ির সঙ্গে এরকম একটা অ্যাসিডিক রিলেশন না হলে হয়? রূপম দেখো, আমার এসব ভালো লাগে না। আমি তোমাকে পরে ফোন করবো। আমি এখন রাখছি। খুব লাজুক। কি করছিস খোকা? ওই বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দেখছি। আজ বেশ কয়েকটা বাড়ি ভাড়ার বিজ্ঞাপন বেরিয়েছে। তার মানে? মানে এই বাড়িটা ছেড়ে দেবো মা, অন্য বাড়ি ভাড়া নেব। এখান থেকে যত দূরে হয় ততই ভালো। কেন? কিসের জন্য? ওই মেয়েটার জন্য? যে মেয়েটা তার নিজের স্বার্থের কথা ভেবে তোকে ছেড়ে চলে গেল, তার জন্য তুই পালিয়ে যাবি খোকা? না মা, না। আমি শ্রেয়াকে চিনি মা। ওর বাবার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে। আর ও তো রূপমের সঙ্গে বিয়েটা মেনে নিয়েছে। তুমি সেটা বিচার করছো না তো? এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে মা আমায়। মা, শ্রেয়া খুব নরম মনের মেয়ে মা। আমি চাই না ওর মুখোমুখি হতে। আমার মুখোমুখি হলে ওর এই প্রতিরোধ বালির বাঁধের মতো ভেঙে পড়বে। আমার মুখোমুখি দাঁড়িয়ে ও নিজেকে ধরে রাখতে পারবে না মা। দরকার হলে ওরা বাড়ি ছেড়ে চলে যাক। সমস্যাটা তো শ্রেয়ার, তোর নয়। তাহলে তুই কেন পালাবি? এটাকে পালিয়ে যাওয়া বলে না মা। শ্রেয়া যাতে ভালো থাকে, রূপমকে বিয়ে করে যাতে সুখী হয়, আমি শুধু সেই চেষ্টাই করছি।
আর মা, রূপম ওর পরিবারের পাশে থেকে যে সাহায্যটা করতে পারবে সেটা আমি কোনোদিনই করতে পারবো না। আমি চাই না শ্রেয়া আর রূপমের মাঝখানে থাকতে। ওদের মাঝখানে কোনো রকম বাধা হয় দাঁড়াতে আমি চাই না মা, আমি চাই না। কোথায় যাবি তুই? কত দূর যাবি? তুই কি ভাবছিস রাস্তায় তোদের দেখা হবে না, নাকি দেখা হলে কথা বলবি না? এভাবে হয় না খোকা, তুই ভেবে দেখ। তুই সম্পূর্ণ ভুল একটা সিদ্ধান্ত নিচ্ছিস। সেভাবেই তো বাড়ি খুঁজছি মা, যাতে শ্রেয়া আমাকে আর কোনোদিনও খুঁজে না পায়। আমি চাই যাতে শ্রেয়ার মন থেকে চিরকালের জন্য আমাকে মুছে ফেলে। তুই কি ভেবেছিস খোকা, সবকিছু তোর জল রঙে আঁকা ছবির মতো? ইচ্ছে করলেই মানুষের মন থেকে কাউকে মুছে ফেলা যায়? তাহলে তাহলে এইগুলো কেন রেখেছিস এখানে? কেন রেখেছিস? দে এগুলোকে সব বিদায় করে দে। করছো কি? এগুলো কি দোষ করলো? তুই কি ভাবিস খোকা আমাকে? আমি অন্ধ? এই বাড়ির প্রতিটি করে তুই যেভাবে শ্রেয়াকে রেখেছিস, তাতে তোর পক্ষে শ্রেয়াকে ভোলা কোনোদিনও সম্ভব নয়। তাই তো বলছি এই স্মৃতিগুলোকে তুই বিদায় করে দে। আর তুই যদি না পারিস, আমি সেটা করে দিচ্ছি। তুই তো শ্রেয়াকে ভুলতে চাস, আমি সেভাবে। মা, এরকম করো না মা, প্লিজ। না খোকা, এইভাবে জেনে বুঝে আমি তোকে শেষ হয়ে যেতে দেব না। তুই মুখে যা বলছিস, মনে তার উল্টোটাই তুই ভাবছিস। তুই বল না, তুই সত্যি পারবি শ্রেয়ার জায়গায় আর কাউকে বসাতে? তুই পারবি আর কাউকে জীবন সঙ্গিনী করতে? খোকা, তুই যদি সত্যি শ্রেয়ার জীবন থেকে সরে যেতে চাস, তাহলে এই মুহূর্তেই ছবিগুলোকে সব ছিঁড়ে ফেলে দে। যদি পারিস তাহলে বুঝবো, হ্যাঁ তুই শ্রেয়ার জীবন থেকে সরে যেতে চাইছিস। এভাবে আমার পরীক্ষা নিতে চাইছো মা? পারবো। শ্রেয়ার সমস্ত ছবি আমি দূরে সরিয়ে দিতে পারবো মা, আমি পারবো, আমি ঠিক পারবো। আমাকে পারতেই হবে মা। শ্রেয়ার ভালোর জন্য আমাকে পারতেই হবে মা, আমাকে পারতেই হবে। তাহলে এই মুহূর্তে ওই ছবিগুলোকে সব ছিঁড়ে ফেলে দে। কি হলো, দেরি করছিস কেন? ছিঁড়ে ফেল ওগুলো। ঝিমলি, আমি তোকে আবার বলছি, আমার পার্সোনাল ব্যাপারে তুই ইন্টারফেয়ার করবি না। ছোট আছিস, ছোটর মতো থাক প্লিজ। ও ছোট বলে বড়দের অন্যায়টা কি চুপচাপ দেখে যাবে নাকি? এই কি অন্যায় রে? কি অন্যায় করেছি আমি? এটা আমার লাইফ, আর আমার লাইফে একটা ডিসিশন নিয়ে আমি অন্যায় করে ফেলেছি? তোর লাইফ এইসব কথা উঠতোই না যদি এর সঙ্গে আরেকজনের লাইফ না জড়িয়ে থাকতো। ঝিমলি শোন, আমার পার্সোনাল লাইফে তুই ইন্টারফেয়ার করবি না, তাতে আমি খুশি থাকবো, ব্যাস। এই শোন শোন, তুই আমার দিভাই না হলে করতামও না, কিন্তু যখন সেটা হয়েছিস তখন তো করবোই না। তুই করবি না? তুই কেন করবি? তুই জানিস একটা রিলেশনশিপে কত রকম কমপ্লিকেশনস হয়? জীবনে ভালো মন্দ কি হয় কিচ্ছু জানিস তুই? হ্যাঁ শোন, যেটা জানিস না তাতে ইন্টারফেয়ার করিস না, তাতে নাক গলাস না ঝিমলি। তুই আমার থেকে ঠিক কতটা বড় দিভাই যে তুই যেগুলো বুঝিস আমি সেগুলো বুঝি না? আর তাছাড়া সংসারে সবার ভালো মন্দ নিয়ে তোর কত রকম বক্তব্য, আমি তোর ভালো মন্দ নিয়ে কথা বললে সেটা নাক গলানো মনে হয়? শোন, অনেক বড় বড় কথা শিখেছিস, আমি জানি, অনেক বড় বড় কথা শিখেছিস। যা নিজের ঘরে যা, নিজের ঘরে গিয়ে কাজ কর, যা। এই শোন, ছোট বোন হয়ে বড় দিদির ভুল শুধরানোটা আমার নিজের কাজ মনে হয়। জিমি প্লিজ, আমার মুখে মুখে কথা বলবি না, প্লিজ কথা বলবি না। বেশ করবো, বলবো 100 বার বলবো। হ্যাঁ তুই বলবি না, আমি বলবো। হ্যাঁ তুই আমার মারলি দিভাই?
কি দেখছো ভাবে? থাক, আর কিছু বলতে হবে না, আমি সব জানি। কোনোদিন ভাবিনি আমাদের স্বপ্ন এভাবে সত্যি হবে। আজ দেখো, সব বাধা পেরিয়ে আমি তোমার বুকে মাথা রেখে আছি। তবুও কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। যদি এটা সত্যি স্বপ্ন হয়, তাহলে স্বপ্ন হয়েই থাক, আমার ঘুম যেন আর না ভাঙে। এটা কি পড়েছো? স্লিপিং গাউন, সুন্দর না? ওসব পরে ঘুম আসে নাকি কারো? আমি তো বাড়িতে এসব পরেই ঘুমোতাম, তাই মম কিনে পাঠিয়েছে আমার জন্য। দেখো ইন্দ্রিলা, তুমি বিয়ে করে একটা বাড়িতে এসছো, এতদিন অন্যভাবে লাইফ লিড করেছো, ফাইন, কিন্তু এবাড়ির বউ হিসেবে এবাড়ির মতো করে তোমাকে অনেক কিছু বদলাতে ছাড়তে হবে। কিন্তু আমি তো এটা পরে বাইরে যাইনি। কথাটা বাইরে যাওয়ার নয় ইন্দ্রিলা, আমাদের বাড়িতে এসব মহিম সাহেবী কেতা চলে না। আর এটাও ভেবো না তোমার মম তোমাকে ঝিনুকে করে দুধ খাওয়াতো বলে এখানে সবাই তাই করবে না। এটা তোমার বড়লোক বাপের বাড়ি না, এটা একটা মধ্যবিত্ত পরিবার। এখানে প্রত্যেকটা লোক টিপিক্যাল মিডল ক্লাস টাইপ। এদের সঙ্গে এদের মতো করে তোমাকে মানিয়ে চলতে হবে, আর তা যদি না পারো তোমাকে তোমার মম ড্যাডের কাছে ফিরে যেতে হবে। তুমি তুমি এসব কি বলছো? আমার মনে হলো তোমার মাথায় এগুলো ঢুকিয়ে দেওয়া দরকার, তাই বলছি। এটা তোমার বড়লোক বাপের বাড়ি না, এটা একটা মধ্যবিত্ত পরিবার। এখানে প্রত্যেকটা লোক টিপিক্যাল মিডল ক্লাস টাইপ। এদের সঙ্গে এদের মতো করে তোমাকে মানিয়ে চলতে হবে, আর তা যদি না পারো তোমাকে তোমার মম ড্যাডের কাছে ফিরে যেতে হবে।